বাংলাদেশ ভাবনা অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি মাহমুদ আলী। করোনা মোকাবেলায় সরকারের পদক্ষেপগুলো কতটুকু যুগোপযোগী ছিল বলে আপনি মনে করেন? এটি বলতে গেলে বলতে হবে যে সরকারের করোনা মোকাবেলায় যে সদিচ্ছা কোনো কমতি ছিল না, কিন্তু একটি জিনিস খুব সুস্পষ্ট দেখা গেছে যে একটা ব্যাপক সমন্বয় কখন লকডাউন দেওয়া হবে, কখন লকডাউন দেওয়া হবে না, কতটুকু দরকার আছে, কতটুকু দরকার নেই, এগুলো নিয়ে আসলে একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ ছাড়াই বিক্ষিপ্তভাবে এই লকডাউনগুলো দেওয়া হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে এটা ছিল একটা জাতীয় সমস্যা, একটা জাতীয় সমস্যা। এখানে সমগ্র জাতিকে সামাজিকভাবে ইনভলভ করা দরকার ছিল। এটা না হয়ে গভর্নমেন্ট এটাকে করেছে কি একটা সরকারি কর্মসূচিতে পরিণত করেছে। সেই ক্ষেত্রে জনগণকে কখনোই এই করোনা প্রতিরোধে অংশগ্রহণ করতে দেখা যায়নি। গভর্নমেন্ট মাঝে মাঝে একটা করে প্রোগ্রাম দিয়েছে, জনগণ পার্টিসিপেট করেছে, কেউ করেছে কেউ করেনি। বাট এই মহামারীটা যেভাবে আসছে, এটাকে যদি আমরা একটা সামাজিক আন্দোলনে রূপান্তর করতে পারতাম, অর্থাৎ পিউপিলকে যদি আমরা এখানে সম্পৃক্ত করতে পারতাম, তাহলে এটি আরও ভালোভাবে সমাধান করা যেত। আমি মূলত বলতে চাচ্ছি এটি সরকারি কর্মসূচি হিসেবে পালিত হয়েছে, জাতীয় দুর্যোগ হিসেবে বিবেচিত হয়নি। সুতরাং সামাজিক আন্দোলনও গড়ে ওঠে। তো আগামীতে করোনা থাকবে, করোনা তো তাড়াতাড়ি চলে যাবে। আমার মনে হয় আমাদের বিভিন্ন শিক্ষা থেকে আমরা এরপরে করোনাকে মোকাবেলা করবো সামাজিকভাবে, সেখানে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় করোনা মোকাবেলায় বাংলাদেশের অবস্থান কেমন ছিল? এইটা যদি বলা হয়, আমাদের তো করোনা মোকাবেলার জন্য প্রথম লাগবে হচ্ছে স্বাস্থ্য খাতের উন্নতি। সুতরাং আমাদের স্বাস্থ্য খাত তো সবসময় খুব বিপর্যস্ত ছিল। আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু স্বাস্থ্য খাতের যে প্রয়োজনীয় এলিমেন্টসগুলো, এগুলো দেখা গেছে যে ঠিকমতো কাজ করে না। কারণ স্বাস্থ্যখাত আগে থেকেই তখন আপনি যদি অন্য দেশের তুলনায় করেন, সেই ক্ষেত্রে ব্যবস্থাপনায় আমরা অনেক পিছিয়ে ছিলাম বা আছি। যেমন ইন্ডিয়াতে হঠাৎ করে দেখা গেল যে চরম মহামারী শুরু হলো, 1 মাস 1.5 মাসের মধ্যে দেখা গেল এটা নাই। কারণ তারা তখন সমন্বিতভাবে সমগ্র জাতিকে টিকা দেওয়ার একটা ক্রাশ প্রোগ্রাম। আমরা কিন্তু সেই অর্থে সময়োচিত তুলনামূলক পদক্ষেপ নিতে পারি। যেমন ভিয়েতনাম, ইভেন ভুটান, তাদের দেশে কিন্তু এয়ারপোর্টগুলোকে তারা শুরু থেকে এমনভাবে রেস্ট্রিকশন করেছে যে কোনো করোনা রোগী হতে পারে। ভাইরাস আমাদের কিন্তু করোনা আসছে ইটালি। অর্থাৎ আমরা সময়োচিত যত পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল, সেগুলো কিন্তু আমরা ওভাবে নিতে পারিনি। আমাদের দুর্বল অবকাঠামো বা আমাদের নানান ধরনের প্রজেকশনের অভাব, সেই কারণেই এগুলো হয়েছে। তারপর আমরা বলবো যে খুব খারাপ হয়েছে এরকম নয়, তবে আমরা ইচ্ছে আরও ভালো করব। জীবন জীবিকা পুনরুদ্ধারে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর বিষয়ে আপনার মূল্যায়ন? বাংলাদেশ তো প্রকৃতপক্ষে আমরা যাই বলি না কেন, এটি এখনও নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হলেও এখানে কিন্তু এখনও 20% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। দ্বিতীয়ত এদেশে মোস্ট অফ দ্য ভেঞ্চার্স বা বিজনেস হাউসগুলো হচ্ছে এসএমই। তো ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা থাকেন, তারা কিন্তু যে কোনো দুর্যোগ খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হন। তো আমাদের এখানেও সেটা হয়েছে। এখন এগুলোকে সাপোর্ট করার জন্য গভর্নমেন্ট যেসব স্টেপ দিয়েছেন, সেই স্টেপগুলো কিন্তু আসলে সময় মতো টার্গেটগুলো পৌঁছায়। গভর্নমেন্ট ঘোষণা করেছে 20,000 কোটি টাকা দেওয়া হবে, গভর্নমেন্ট ঘোষণা করেছে 10,000 কোটি টাকা দেওয়া হবে প্রান্তিক উদ্যোক্তাদের, এসএমইদের, কিন্তু এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে এই ক্ষুদ্র মাঝারি যারা উদ্যোক্তা ছিলেন, যারা করোনায় আপনার করোনায় 95% ক্ষতিগ্রস্ত, তারা কিন্তু এই ফ্যাসিলিটি নাই, বাট গভর্নমেন্ট দিয়েছে। এটি আসলে আমাদের এখানে এই কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে যে একটা প্রশাসনিক ডিফেক্ট কাজ করে, এখানেও সেটা কাজ করেছে। কিন্তু গভর্নমেন্টের রাজনৈতিক সদিচ্ছা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে বাংলাদেশকে দ্রুতগতির অর্থনীতির দেশ হিসেবে মনে করছে। এ নিয়ে আপনার মতামত কি? না, বাংলাদেশকে অবশ্যই এখন উদীয়মান অর্থনীতির দেশ বলা যেতে পারে। এটি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কয়েকটি সাহসী পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে ইলেকট্রিক সিটি, ডিজিটালাইজেশন, অবকাঠামোর ব্যাপক উন্নয়ন,
এই বিভিন্ন পদক্ষেপগুলোতে উনি খুব চ্যালেঞ্জিং নেতৃত্ব দিয়েছেন, তাৎক্ষণিক নেতৃত্ব দিয়েছেন, তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়েছেন। এইটার ফলস্বরূপ বাংলাদেশ কিন্তু এখন উন্নয়নের মহাসড়ক উঠেছে বলা যাবে। বাংলাদেশের অর্থনীতিতে 7% অ্যাভারেজ এখন প্রবৃদ্ধি হচ্ছে, মুদ্রাস্ফীতি মোরলেস ইন কন্ট্রোল, এক্সপোর্ট ভালো, রিমিটেন্স ভালো, বাংলাদেশের রিজার্ভ ভালো, ফুড প্রোডাকশন ভালো। তো এসব কথা যদি কনসিডার করা হয় তাহলে বলতেই হবে যে বাংলাদেশের অর্থনীতি সত্যি সত্যি এখন একটা অগ্রসরমান এবং এখন অ্যাভারেজলি যে অর্থনীতিগুলো দ্রুত ফ্লারিশ করছে বাংলাদেশ অর্থনীতির এই গতিশীলতা ধরে রাখতে আমাদের করণীয় কি? গতিশীলতা ধরে রাখতে হলে আসলে মেইন ফোকাসটা হচ্ছে এমপ্লয়মেন্টের। ঠিক আছে, আপনি গোলা ভরা ধান রাখলেন, পকেট ভরা টাকা রাখলেন, কিন্তু এটার বেনিফিট মানুষ পেলেন, তাহলে এটা কিন্তু এক সময় আর পপুলার থাকে। তো এখন আমাদের এই অর্জনগুলোকে মানুষের কাছে পৌঁছাতে গেলে ব্যাপক এমপ্লয়মেন্ট, আমাদের এমপ্লয়মেন্টের যে ধারাটা এটি কিন্তু কম্পারেটিভলি স্লো। সেই জন্য যা কিছু আমরা করি না কেন সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদেরকে খেয়াল রাখতে হবে ফোকাসটা যে এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট বাড়ানোর জন্য সরকারের করণীয় কি হতে পারে? এমপ্লয়মেন্ট বাড়ার জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে যে ধরেন 60% এমপ্লয়মেন্ট হচ্ছে এসএমই। বাংলাদেশের আপনি প্রায় 22-23 লক্ষ শ্রমশক্তি বাজারে আসার পরে দেখা যায় এরা 3-4% সরকারি চাকরি পায়, 10-20% দেখা যায় প্রাতিষ্ঠানিক বেসরকারি তারা যোগদান করে, আর 60% ঘুরে ঘুরে কাজ করে এসএমই সেক্টর। এই এসএমই সেক্টরটা বাংলাদেশে খুব গভর্নমেন্টকে এই এসএমই সেক্টরটাকে শক্তিশালী করার জন্য আপনার ব্যাপক উদ্যোগ নিতে হবে। কারণ আমার 60% এমপ্লয়মেন্ট এখানে এসএমই যদি সাস্টেনেবল না হয় তাহলে কিন্তু এমপ্লয়মেন্টটা স্ট্যাবল। এত উদীয়মান অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও অনেকে হাহুতাশ করেন, এর কারণ কি? এটা তো সারা পৃথিবী ঐতিহাসিক সম্পদ থাকে, তারপর কিছু মানুষজন সে সম্পদের ভাগ পাবে না। আমরাও ওই ধরনের একটা পরিস্থিতিতে এসে এখন দাঁড়িয়েছি। আমাদের অর্থনীতির কিন্তু এখন একটা প্যারাডক্স, অর্থাৎ প্রবৃদ্ধি বেশি, এক্সপোর্ট বেশি, রিজার্ভ বেশি, কিন্তু অনেক মানুষই থাকে। এটির কারণ হচ্ছে যে দেশের সম্পদ এবং সুযোগ যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটি কিন্তু সাধারণ মানুষের কাছে সেভাবে পৌঁছাচ্ছে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে যা ওয়েলথ গেইন হচ্ছে তার 90% চলে যাচ্ছে 10% মানুষের কাছে, আর 90% মানুষ তাদের ইনকাম, তাদের ফ্যাসিলিটি খুবভাবে বাড়ছে। অর্থাৎ আমাদের ইনভেস্ট, আমাদের রাষ্ট্র যেভাবে তৈরি হচ্ছে মানুষ কিন্তু সেভাবে তৈরি হচ্ছে। সেই কারণেই নিম্নবিত্ত, মধ্যবিত্ত তারা তাদের নিত্য নৈমিত্য চাহিদা পূরণ করতে যে হিমশিম হচ্ছে। রাষ্ট্রের ফ্যাসিলিটি যদি তাদের কাছে যেত, ঠিক ওইভাবে সুষমভাবে ডিস্ট্রিবিউট হতো, তাহলে হয়তো এই ইকোনমিক প্রোগ্রেসটা তারাও শেয়ার করতো, তাদেরই ভালো আসতো। সুষম বন্টনের জন্য কি কোনো নতুন ধরনের পদ্ধতি গ্রহণ করা দরকার হচ্ছে? হ্যাঁ, এখন এটা খুব ইম্পর্টেন্ট এখন যে তাহলে এই যে গ্রোয়িং অ্যাসেট বা গ্রোয়িং অপরচুনিটি সেটা জনগণের কাছে বিতরণ করার জন্য সঠিক কী করা যেতে পারে। আমাদের যে এখন প্রশাসনিক কাঠামো এটি খুব পুরোনো, এটা এক ধরনের ব্রিটিশ ব্যুরোক্রেসি। বাংলাদেশে এখন একটা ভাববান ইকোনমি, রাইডিং হর্স। এই রাইডিং হর্সকে আপনি যদি ঠিকমতো ড্রাইভ করতে চান তাহলে আমাদের ব্যাপক প্রশাসনিক সংস্কার, রাজনৈতিক সংস্কারের চেয়ে প্রশাসনিক সংস্কার খুব বেশি দরকার। এবং প্রশাসনকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, প্রশাসনকে সরকারমুখী না হয়ে জনগণমুখী। আর আরেকটা কাজ করা যায়, যেহেতু আমাদের প্রবলেমগুলো ইমিডিয়েটলি সলভ করতে হবে, আমাদের হাতে কিন্তু অনেক বেশি সময় নেই, সেই জন্য আমরা গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটিসগুলো, কর্মকাণ্ডগুলো আছে এগুলোতে আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ শুরু করতে পারি। অর্থাৎ সরকারের কর্মকাণ্ডকে জনগণের কাছে পৌঁছানোর জন্য আউটসোর্সিং পার্টনার হিসেবে আমরা জনগণকে সংশ্লিষ্ট করতে পারি। তাহলে দেখা যাবে যে এই সরকারি সুযোগ সুবিধাগুলো বা অর্থনীতির যে প্রোগ্রেস এটি খুব সহজেই জনগণের কাছে পৌঁছাবে। এই আউটসোর্সিং কিভাবে হবে? ইটস এ ভেরি গুড কোয়েশ্চন।
আউটসোর্সিং কিন্তু এখন সারা পৃথিবীর মোস্ট মডার্ন পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠান যারা তারা কিন্তু এখন সব আউটসোর্সিং করছে, অর্থাৎ তারা তারা অ্যাক্টিভিটিসগুলোকে ভেঙে দিচ্ছে, বিতরণ করে দিচ্ছে মানুষের মধ্যে। তো আমরা কী করতে পারি, আমাদের গভর্নমেন্টের বিভিন্ন ফাংশনসগুলোকে আমরা আউটসোর্সিং পার্টনারদের সাথে কানেক্ট করতে পারি। আমি উদাহরণ দিই, যেমন ধরেন বাংলাদেশে প্রায় 17 কোটি করে মানুষ, এখানে ইনকাম ট্যাক্স দেয় অনলি 1%, অর্থাৎ 17 লক্ষ মানুষ ইনকাম ট্যাক্স, কিন্তু বলতেও লজ্জা লাগে। এখানে 10 কোটি টাকার সম্পত্তি আছে, 20 কোটি টাকার সম্পত্তি আছে, এরকম অনেক মানুষ 3 সার্টিফিকেট। তাহলে গভর্নমেন্ট কী করছে, তার যে ট্যাক্স কালেকশন এটি ঘুরে ফিরে নির্দিষ্ট ব্যক্তির উপর দিয়ে করছে, অর্থাৎ তাদের উপর চাপ পাচ্ছে। আমাদের এটা কেন হচ্ছে, আমরা করের আওতাটাকে ওভাবে বাড়াতে পারছি। এই যে আউটসোর্সিং পার্টনারশিপের কথাটা আমি বললাম, সেটা কী হতে পারে, যেহেতু সরকারি কর্মচারীদেরকে দিয়ে এই করের আওতা বাড়ানো সম্ভব হচ্ছে না, গভর্নমেন্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়া ছেলে মেয়ে যারা গ্রাজুয়েশন করে বসে আছে, যারা কাজ পাচ্ছে না, ওদেরকে সংশ্লিষ্ট করে একটা প্রোগ্রাম চালাতে পারে যে ঠিক আছে, যার তারা বাড়ি বাড়ি গেল, ব্যাপক কোনো ব্যয় ছাড়াই কিন্তু কিছু ছেলেগুলো এমপ্লয়মেন্ট হলো, আবার মোস্ট অফ দ্য পিপল যারা ইনসার্টিফিকেট করেনি তাদের বাড়িতে যে আপনি ইনসার্টিফিকেট করে দিন, তারাও করেন আমাদের চলে আসে। তাহলে কী হবে, আমাদের ডোমেস্টিক রিসোর্সগুলো কালেকশন করা অনেক সহজ হবে। এরকমভাবে সব সেক্টরে করা যেতে পারে। তো আমাদের ইমিডিয়েট সলিউশন হিসেবে আমার কাছে মনে হয় প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ইন দ্য ডেলিভারি প্রসেস অফ গভর্নমেন্ট সার্ভিস, এটা হওয়া। বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে আপনার মতামত কি? বাংলাদেশের রাজনৈতিক শক্তি দুর্বল হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই, এবং এই রাজনৈতিক শক্তি দুর্বল হওয়াটা ভালো ব্যাপার না। এখনই আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক শক্তি দুর্বল হওয়ার কারণে বাংলাদেশ কিন্তু একটা উৎপাদনবিহীন ব্যয়বহুল আমলাতন্ত্রের পরিণত হচ্ছে। বাংলাদেশে গত 10 বছরে আমলাতন্ত্রের ব্যয় বেড়েছে 221%। ইভেন এই করোনার সময় যেখানে কাতার, সিঙ্গাপুর তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন কমিয়েছে অথবা বেতন বাড়ায়নি, সেখানে বাংলাদেশে কিন্তু প্রশাসনের লোকজনের বেতন বাড়ানো হয়েছে। এটা ট্রাজেডি। সারা দেশ করোনায় বিপর্যস্ত, অধিকাংশ প্রতিষ্ঠান অনেকের চাকরি চলে গেছে, অনেকে চাকরি বেতন কমে গেছে, সেখানে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সকলেই বেতন কমেছে, অ্যাটলিস্ট একই জায়গায় রাখা যায়। তো এই কাজগুলো হচ্ছে কেন, এটা রাজনৈতিক শক্তি দুর্বলতার কারণে সরকার অনেক বেশি আমলাতন্ত্র নির্ভর করছে। এটা ইন্ডিয়া লং রান ভালো রেখা। তো আমি মনে করি এই রাজনৈতিক শক্তিকে খুব দ্রুত শক্তিশালী করার জন্য 2041 সালের মধ্যে উন্নত দেশ করতে আমাদের এখন কি করতে হবে? 2041 সালের উন্নত বাংলাদেশ করতে আসলে তো এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। যেমন আমি একটু মাঝখানে নিজে থেকে আর বলি যে এই যে করোনার সময় আমাদের 1-2 বছর প্রায় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, অনেক তরুণ, অনেক শিক্ষার্থী তারা কিন্তু এডুকেশনে পিছিয়ে পড়েছে। এই 1.5 বছর ধরে কোথাও এমপ্লয়মেন্ট হচ্ছে না, সরকার চাকরি বিজ্ঞাপন দিচ্ছে না, সুতরাং এদের বয়সটা চলে যাচ্ছে। তো এই করোনার প্রাদুর্ভাবের জন্য তারা কিন্তু এমপ্লয়মেন্টের টাইমটা হারাচ্ছে। প্রথম গভর্নমেন্ট একটা কাজ করতে পারে যে অবিলম্বে চাকরির বয়সসীমা যেটা 30 আছে এটা 32 করে। এটা করলে হবে কি, অসংখ্য তরুণের প্রতি একটা উদারতা প্রকাশ করা। আর যেখানে আমাদের বয়স 72+, সেখানে আমাদের 32 বছর চাকরির এন্ট্রি বয়সসীমা করলে এটা ম্যাক্সিমাম মানুষের বয়স থেকে 15-20 বছর কর্মক্ষমতা। আমরা কিন্তু এই অপারেশন ডিভিডেন্ড শেষ হতে আমাদের আর 11-12 বছর। এরপরে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের বয়স হবে 65+। তাহলে আপনি যদি ইকোনমিক ডেভেলপমেন্ট চান, তাহলে আপনাকে আগামী 12-13 বছরের মধ্যে আপনাকে একটা স্টেজে চলতে হবে। এখন এটা আপনি কীভাবে যাবেন? একমাত্র ওয়ে একটা ব্যাপক কারিগরি শিক্ষার হ্রাস করবে। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে প্রায় 66% বেকার, আর ওভারঅল বেকার হচ্ছে 47%। তো যে দেশে গ্র্যাজুয়েটদের মধ্যে 47% বেকার,
তাহলে সেই দেশে আপনি হিউম্যান ক্যাপিটাল কীভাবে পাবেন? আর আমাদের বাংলাদেশে কী আছে? তেলের খনি নাই, কী বলবো, সোনার খনি নাই, আমাদের আছে হচ্ছে জনগণ। এই জনগণকে আমরা যদি খুব দ্রুত হিউম্যান ক্যাপিটালে কনভার্ট করতে না পারি, অর্থাৎ কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি একটা উন্নতি করতে পারবেন। যেমন চায়না, তারা একটা সময় কিন্তু ঘরে ঘরে কারিগরি শিক্ষা তারা দিয়েছিল, তার রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন অসংখ্য ইউনিভার্সিটি পারমিশন দেওয়া হচ্ছে, রাজনৈতিক কারণে দেওয়া হচ্ছে, যে কারণেই দেওয়া হবে, বাট এগুলোকে এখন ডিসিশন নিতে হবে যে কর্মমুখী শিক্ষা এখানে সার্টিফিকেট নিয়ে ঘুরছে, যেখানে দে আর নট গেটিং দ্য জব, এবং তারা অনেক কাজের জন্য ফিট না। তাহলে এত বড় পপুলেশনটা রিলায়েবিলিটি হচ্ছে। সে কারণে আমি মনে করি আমাদের কারিগরি শিক্ষার বিষয়টাকে একেবারে ফার্স্ট সেক্টর হিসেবে নিয়ে আমাদের কাজ করে। এটি হচ্ছে শিক্ষার ব্যাপার। আর সবচেয়ে মৌলিক একটা ব্যাপার স্বাস্থ্য। আমরা তো স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা দেখলাম যে করোনা আমাদের কিছু কারণগুলো দেখিয়ে দিল যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খুবই পরিমাণ বিপর্যস্ত। আর মুক্ত অর্থনীতির নামে আমরা কিন্তু স্বাস্থ্যের মতো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে একটা অমানবিক বাণিজ্য করছি, এবং এটা বাংলাদেশ ব্যাপী এখন সবাই জানে। একজন ডাক্তার সকালে এক জায়গায় ডিউটি করেন, বিকালে আরেক জায়গায় ডিউটি করেন। আমার জানা মতো এটাকে একটা ইউনিফর্ম মডেল আনতে হবে, এবং একজন ডাক্তারকে তার আয়ের সন্তোষজনক ব্যবস্থা করে দিয়ে তাকে একটা হসপিটালে রাখতে হবে। সে দুপুর ঢুকে বাজার সঙ্গে সঙ্গে যখন দৌড় দিচ্ছেন, তার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে। প্রয়োজনে স্বাস্থ্য খাতটাকে আপনি জাতীয়করণ করা এবং স্বাস্থ্য খাতে যখন আপনি স্ট্যাবিলিটি বাড়াবেন, মানুষ যখন তার স্বাস্থ্যের নিশ্চয়তা পাবে, তখন তার দুর্নীতি করার প্রবণতা হবে। কারণ বাংলাদেশে অনেক পরিবার শুধু পরিবারের কেউ অসুস্থ হওয়ার কারণে সেই পরিবারটা দেখা যাচ্ছে মধ্যবিত্ত থেকে দরিদ্র হয়ে যাচ্ছে, কারণ তাকে স্বাস্থ্য ব্যয়টা করতে হচ্ছে প্রাইভেট সেক্টরে। অর্থাৎ যে কাজটা 200 টাকা করা যায় তাকে করতে হচ্ছে এই কাজটা 3000 টাকা। সেই জন্য স্বাস্থ্য খাতকে একটা ইউনিফর্ম মডেলে আনতে হবে। দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ভূমিকা কি হতে পারে? আমরা সবাই জানি যে আগামী দিনের অর্থনীতির হাব হবে দক্ষিণ এশিয়া, এবং সেটা নিয়ে চায়না এবং আমেরিকার একটা প্রতিযোগিতা শুরু করছে, এবং সেখানে বাংলাদেশ জিও পলিটিক্যালি খুব গুরুত্বপূর্ণ জায়গায় পড়ে গেছে। এখন আমেরিকার সাথে ইন্ডিয়ার একটা ভালো পার্টনারশিপ দেখা যাচ্ছে। ইন্ডিয়া আমাদের খুব ভালো ফ্রেন্ড, বাট আমাদের বিজনেস তো চায়নার সাথে বেশি, এবং আমাদের বিজনেস চায়নার সাথে অনেক বেশি লাভজনক। এখন আবার আমাদের এক্সপোর্ট এগুলো ইউরোপ আমেরিকার সাথে অনেক। সব কিছু মিলিয়ে বাংলাদেশ আসলে কাকে হ্যাপি করলে তার জন্য এখন ভালো হবে, এটা এখন খুব টাফ টু আন্ডারস্ট্যান্ড। কারণ চায়না আমাদেরকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহযোগিতা করছে। আমাদের ইম্পোর্ট এখন চায়না থেকে সবচেয়ে বেশি, চায়নার সাথে আমাদের ব্যবসা কস্ট এফেক্টিভ। আবার আমাদের এক্সপোর্ট ইউরোপ আমেরিকার বেশি। ইন্ডিয়া আমাদের হিস্টোরিক্যাল নেইবার, তাদের সাথে আমাদের সিকিউরিটি পারপাসে অনেক রিলেশনশিপ। তো আমার কাছে মনে হয় এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন, এবং বাংলাদেশ তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেই হবে উনি এই মুহূর্ত পর্যন্ত বিচক্ষণতার পরিচয় দিচ্ছে। তো এই সিচুয়েশনে এই যে ভারসাম্যটা এখন রক্ষা করা হচ্ছে, এটা আগামী দিনে রক্ষা করা কিন্তু খুব চ্যালেঞ্জিং। তো আমার মনে হয় যে আমরা একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই বিষয়টাকে সেটেল করতে হবে, কারণ আগামী দিনে টোটাল ওয়ার্ল্ড ইকোনমিক ওয়ারটা এই অঞ্চলে। সেই জন্য এই মুহূর্তে ভারসাম্যপূর্ণ নীতি যতটাই পরিচালিত করা হোক, বাট আগামী 2-4 বছরের মধ্যে কী করা প্রয়োজন এটি গভর্নমেন্টের করতে হচ্ছে। রোহিঙ্গা ইস্যু বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? এটা আসলেও খুব বার্নিং একটা ইস্যু। বার্মা আমাদের প্রতিবেশী, বার্মার সাথে আমাদের সুসম্পর্ক আমাদের এবং বার্মার দুজনই অর্থনীতিতে একটা ভালো ভূমিকা রাখতে পারে। কিন্তু বার্মা ঘুরে ফিরে সবসময় এমন কিছু আচরণ করছে যেটা একটা জোরপূর্বক একটা ঝগড়া বিবাদ করা হতো। আর এই রোহিঙ্গারা এমন একটা জাতি, উই ফিল ফর দেম, বাট ওদের রিপ্রোডাকশন রেট এত বেশি এবং ওরা এত দ্রুত বাড়ছে যে বাংলাদেশে আগামী 5 বছর পর দেখা যাবে যে তারা একটা বড় কমিউনিটি হয়ে গেছে। এটা আমাদের পক্ষে বহন করা কিন্তু সম্ভব। বার্মা এই ব্যাপারে কোনো কোঅপারেশন করছে না,
যেহেতু চায়নার সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ভালো, আমাদের আসলে চায়নাকে ম্যানেজ করে এই জিনিসটাকে নিয়ে আরেকটা জিনিস যেটা ইন্টারন্যাশনালি আমরা কিন্তু এটা চেষ্টা করছি, কিন্তু এটা দুর্ভাগ্য এই ব্যাপারে কিন্তু শক্তিশালী রোল ইভেন আমাদের প্রতিবেশী বা রাশিয়া এরা কিন্তু পালন করছে। সো আমরা একটু এই ব্যাপারে নিঃসন্দেহ। তারপরেও এই রোহিঙ্গা ইস্যুটাকে আমাদের যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হবে, অথবা আমাদের অর্থনৈতিক অবস্থা শুধু নয়, আমাদের সাংস্কৃতিক অবস্থার উপর একটা বিপর্যয় নিয়ে আসবে। এটা ইজ মাই অবজারভেশন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।